তাহলে পর্যায় বিভাবে ইলেকট্রন গতিশীল আছে, তার মানে ক্রিস্টালের মধ্যে, অথবা পর্যায় বিভাগ না বলে ক্রিস্টালে বলতে পারে, ক্রিস্টালের মধ্যে গতিশীল ইলেকট্রনের জন্য শ্রোডিঞ্জারের সমীকরণ লিখো এবং সমাধান করে আইগেন অপেক্ষক নির্ণয় করো। তোমাদেরকে দেখে আসি কারা কারা আছে তোমরা। আখি আছো, জিসান, আচ্ছা, পিঙ্কি, সাইদ, সোহান, তাহানি, তারেক, তাসনিয়া, দিবা, মিম। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটা ইলেকট্রন একমাত্রিক পর্যায় বিভবের মধ্যে গতিশীল। একমাত্রিক পর্যায়ক্রমিক বিভবে গতিশীল হলে সেই বিভবকে আমরা লিখবো বি ফাংশন অফ এক্স ইকুয়াল টু বি ফাংশন অফ এক্স প্লাস এ। যখন এ হচ্ছে পর্যায় এবং ক্রিস্টালের ক্ষেত্রে এটা ল্যাটিস ধ্রুবক, ল্যাটিস ধ্রুবক। আচ্ছা, বিভব জানা থাকলেই আমরা শ্রোডিঞ্জার সমীকরণ লিখতে পারি। বিভব যার, শ্রোডিঞ্জার সমীকরণটা তার। পর্যায় বিভবের জন্য সমীকরণ শ্রোডিঞ্জার সমীকরণে বসায় দিলে শ্রোডিঞ্জার সমীকরণ পর্যায় বিভবের হয়ে যাবে। ই মাইনাস আমরা 1 নাম্বার দিচ্ছি। তাহলে আমরা সমাধান করে একটা সমাধান দেখাবো, কিন্তু বিজ্ঞানী ব্লক অথবা ব্লস উনি বলেছিলেন এই সমীকরণের সমাধান হবে একটা পর্যায়ক্রমিক অপেক্ষক। আমরা অপর পেজে গিয়ে সমীকরণটা লিখবো। যেহেতু শ্রোডিঞ্জার সমীকরণ এটা সাইয়ের সমীকরণ, এটা সমাধান করলে আমরা সাইয়ের রাশিমালা পাবো। পরের পেজে যাচ্ছি, শেষ না হলে বলবে। ম্যাম বাকি আছে একটু। কিন্তু সবাই লিখবে, এটা একটু বড় প্রশ্ন, আমাদের একটু সময় লাগবে, একটু মনোযোগও লাগবে। শেষ হলে বলো। ম্যাম হয়েছে। সমাধানটাও পর্যায়ক্রমিক হবে। তাহলে সাই ফাংশন অফ এক্স, এটা যেহেতু শ্রোডিঞ্জারের সমীকরণ আর ইলেকট্রন তরঙ্গরূপে চলে, কাজে এটার সমাধান হবে সমতল তরঙ্গরূপ আই কে এক্স, কিন্তু তার পর্যায়ক্রমিক রূপ থাকতে হবে, সেজন্য ইউ কে ফাংশন অফ এক্স গুণ থাকবে। এটাকে 2 নাম্বার দিলাম। তাহলে ব্লকের মতে শ্রোডিঞ্জার সমীকরণের সমাধান এরকম একটা পর্যায়ক্রমিক ফাংশন হবে, ইউ কে ফাংশন অফ এক্স ইকুয়াল টু ইউ কে ফাংশন অফ এক্স প্লাস। এই সমীকরণ 2 নংটাকে বলা হয় ব্লক উপপাদ্য। আর 2 নংয়ের অপেক্ষক সাই ফাংশন অফ এক্স অথবা তার মান তো এইটা, এই অপেক্ষকটা হচ্ছে ব্লক ফাংশন। এটা ব্লক ফাংশন। কাজে ব্লক ফাংশন বা উপপাদ্যের বিবৃতি হলো। আচ্ছা, এখন এটাই যে সমাধান সেটা আমরা প্রমাণ করব। ওকে,
যদি অথবা প্রশ্ন হয় তাহলে অথবা সেটার জন্য আমাদের কতটুকু হলো, যে পর্যায় বিভাবে আমরা শ্রোডিঞ্জার সমীকরণ লিখেছি এবং এটার সমাধান কি হবে, ব্লক কি বলেছেন সেটা লিখেছি। এখন আমরা প্রমাণ করে দিব যে হ্যাঁ, ব্লক যেটা বলেছেন সমাধান সেটাই আসলে ঠিক। তাহলে শ্রোডিঞ্জার সমীকরণটাকে আমরা আমরা 1 নং সমীকরণ দিয়েছি, আর ব্লক বলেছে 1 নং সমীকরণের সমাধান হবে 2 নং। তো আমরা প্রমাণ করব যে 1 নং সমীকরণের সমাধান আমরা সিস্টেম ওয়াইজ বের করব। বের করার পর দেখবো যে আমাদের সমীকরণ সমাধানের ফরম্যাটটা একটু ভিন্ন, কিন্তু আমরা পরে দেখাবো যে আমাদের সমীকরণ যে সমাধান পেয়েছি সেই সমাধান আর এই ফাংশনটা আসলে একই জিনিস। তাহলে আমরা আসলে এখন 1 নংটা সমাধান করব। 1 নং শ্রোডিঞ্জারের সমীকরণ, এটা দ্বিঘাত অন্তরক সমীকরণ, কাজে এটার দুটি অপেক্ষক থাকবে। এফ ফাংশন অফ এক্স আর জি ফাংশন অফ এক্স। আবার বিভব যেহেতু পর্যায়ক্রমিক, কাজে সমাধানও পর্যায়ক্রমিক হবে। তাহলে দেখো, দ্বিঘাত সমীকরণ অনুযায়ী খালি দুটো সমাধান থাকবে, তো আমরা এই দুটো ধরে নিচ্ছি, কিন্তু বিভব পর্যায়ে হয় এফ ফাংশন অফ এক্স প্লাস এ, জি ফাংশন অফ এক্স প্লাস এ, এগুলোও একই সমাধান হবে। তাহলে একই সমাধান চারটে হতে পারবে না, তার সমাধানগুলো এই সমাধানের এই সমাধান দুটোর রৈখিক সমাবেশ। রৈখিক সমাধান তার মানে এফ ফাংশন অফ এক্স প্লাস এ কে এফ অফ এক্স জি অফ এক্স এর মাধ্যমে প্রকাশ করা যাবে। যেহেতু রৈখিক সমাবেশ, রৈখিক সমাবেশের ধ্রুবক থাকবে, সেগুলোকে আলফা 1 আলফা 2 দিচ্ছি। আর জি ফাংশন অফ এক্স প্লাস এ, এখানে সবগুলোকে বিটা দিয়ে লিখতেছি। এখানে আলফা বিটা এগুলো ধ্রুবক এবং শক্তি এর উপর নির্ভরশীল। ফাংশন, এখন একটা সমীকরণের দুটো যদি সমাধান থাকে তাহলে ওই সমাধান দুটো রৈখিক সমাবেশের একটা সমাধান। যেমন তোমরা সরল দোলকের ক্ষেত্রে সাইন একটা সমাধান ছিল, কস আর একটা সমাধান ছিল, সাইন কসের যোগফলও একটা সমাধান। কাজে এই যে আমরা বলছি এফ অফ এক্স জি অফ এক্স সমাধান, কাজে এদের রৈখিক সমাবেশে হবে একের একটা সমাধান। একের সাইয়ের সমীকরণ, তাহলে তার সমাধান হবে সাই ফাংশন অফ এক্স। যেহেতু শ্রেণীর সমীকরণ দুটো সমাধান এফ আর জি ধরে নিয়েছি, কাজে সাই হবে এফ এ এফ ফাংশন অফ এক্স, বি জি ফাংশন অফ এক্স। তাহলে সাই ফাংশন অফ এক্স এই ফরম্যাটের হবে। এখন আমরা দেখি সাই ফাংশন অফ এক্স প্লাস এ কিরকম হয়। আমি পরের পেজে যাচ্ছি।
তাহলে এর আগের লাইনে সাই ফাংশন অফ এক্স সমান সমান যা ছিল সেখানে এক্স এর জায়গায় এক্স প্লাস এ বসাচ্ছি, তাহলে এই লাইনটা আমরা পাবো। এখন একটু আগেই এফ ফাংশন অফ এক্স প্লাস এর রাশিমালা লিখেছিলে তোমরা, সেটা বসাচ্ছি। এখন সব এফ অফ এক্স এর টার্ম এখন করি, এখানে এর সাথে আলফা ওয়ান থাকবে আর এখানে বির সাথে বিটা থাকবে। একইভাবে এই এখন এগুলো তো সব কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টকে দুটো কনস্ট্যান্টের গুণফল হিসাবে লিখতেছি, সেটা হচ্ছে কিউ এ। আর এই কনস্ট্যান্ট গুলোকেও দুটো কনস্ট্যান্টের গুণফল, সেটা কিউ এবং বি। এখানে তুমি যদি কিউ কমন নাও, যা থাকবে সেটা সাই ফাংশন অফ এক্স এর রাশিমালা। যখন আমরা এখানে এই টার্মের পরিবর্তে ধরেছি কিউ এ আর এগুলোর পরিবর্তে কিউ বি, এটা একটা নাম্বার দাও, আগে আমরা কত দিয়েছি, 3। তাহলে এটা দাও 4, এই সেটটা দাও 5। আসসালামু আলাইকুম। এখন কিউ আছে হচ্ছে এই সমীকরণগুলোতে। কারণ এই সমীকরণে যে এ বি আছে, এ বি গুলা তো অপেক্ষকের সহগ, তাই না? তরঙ্গ অপেক্ষকে আছে এই টার্ম গুলো, তো এগুলো কিন্তু শূন্য হতে পারবে না, এগুলো শূন্য হলে তরঙ্গ অপেক্ষকে থাকবে না। এ বি অশূন্য বলে। এ এর সহগ এই সমীকরণ কি হবে, আর বির সাথে আছে বিটা। এই সমীকরণে এর সাথে শুধু আলফা টু, বির সাথে আছে বিটা মাইনাস কিউ, বিটা টু মাইনাস কিউ। তাহলে এর সহগ দিয়ে একটা কলাম, বির সহগ দিয়ে একটা কলাম করলাম, ম্যাট্রিক্সটা শূন্য। আচ্ছা, এখন ডিটারমিনেন্ট ক্রস গুণ দিচ্ছি। সাজিয়ে লিখছি, প্রথমে কিউ স্কোয়ার, তারপর কিউ এর টার্ম, এটা কিন্তু বিটা ওয়ান, এটা আলফা টু, এটা বিটা ওয়ান পাবেন। এই যে এখানে ওয়ানটা বাদ দিছিল, এটা তাহলে দিলাম 6 নাম্বার। তাহলে এই সমীকরণটা সমাধান করে আমাদের কিউ এর মান কি হয় সেটা আগে বের করতে হবে। এখন এই সমীকরণটার সমাধান একটু সহজ হতো যদি আমার এই জায়গায় একটা ক্ষুদ্র একটা কনস্ট্যান্ট টার্ম থাকতো। তো এই টার্মটা আমরা মান কি হতে পারে। এখন আমরা কিন্তু বলেছি যে এই এফ অফ এক্স এবং জি অফ এক্স হচ্ছে একের সমাধান, মানে শ্রোডিঞ্জার সমীকরণ। তার মানে এফ অফ এক্স কে একে বসাইলে একটা সত্যি থাকবে। আর জি যদি বসাও, আচ্ছা এখন খেয়াল করো, এই সমীকরণটা এফ এরটাকে যদি জি দিয়ে গুণ করি, এই সেকেন্ড টার্মটা এফ জি হবে। আর এই সমীকরণটাকে, আচ্ছা এই এফ এর সমীকরণটাকে জি দিয়ে গুণ করলে এটা এফ জি হবে, আর এই জি এর সমীকরণটাকে এফ দিয়ে গুণ করলে সেকেন্ড টার্মটা এফ জি হবে, আর সামনের গুলো কমন টার্ম, কাজে সেকেন্ড টার্ম এরপর বিয়োগ করলে সেকেন্ড টার্ম কেটে যাবে, প্রথম দুটো থাকবে। তাহলে আমরা 8 কে এফ দিয়ে গুণ দেবো,
7 কে জি দিয়ে গুণ দিব, দিয়ে বিয়োগ করবো। আচ্ছা, আমি পরের পেজে যাব বাবা। দেখো এখানে ডাব্লিউ ফাংশন অফ এক্স সমাধানের রনস্কিয়ান। ডাব্লিউ ফাংশন অফ এক্স কে সমাধানের রনস্কিয়ান বলে। আর সমাধানের রনস্কিয়ানের ধর্ম হচ্ছে ডাব্লিউ ফাংশন অফ এক্স এর মান যা হবে ডাব্লিউ ফাংশন অফ এক্স প্লাস এর মান তাই হবে, এর ধর্ম এটা। এখন আমরা ডাব্লিউ ফাংশন অফ এক্স প্লাস এ বের করি। ডাব্লিউ মান কি? এফ এক্স প্রাইম, তাহলে এটা হবে এফ এক্স প্লাস এ। এফ ফাংশন অফ এক্স মানে হচ্ছে ওই যে এফ এক্স, এই যে এই সমীকরণটা এই যে তো উল্টে না দেখি, এই যে এফ ফাংশন অফ এক্স প্লাস এ হচ্ছে এইটা, জি ফাংশন অফ এক্স প্লাস এইট, এটা আমরা ব্যবহার করব। হ্যাঁ, খালি এফ লিখি কারণ লাইন অনেক বড় হয়ে যাচ্ছে তো। এটা হচ্ছে এইটা, তাকে গুণ হবে জি প্রাইম, জি প্রাইম হচ্ছে বিটা দিয়ে, তাহলে বিটা ওয়ান এফ প্রাইম, বিটা টু জি প্রাইম। আচ্ছা, এই সেকেন্ড ব্র্যাকেট না দিলেই হয়। এখন আমরা সব গুণ করে দিব, একটু সাবধানে আমরা গুণ করে দিই। হ্যাঁ, এটা দিয়ে আগে গুণ করছি। এবার এইটা দিয়ে গুণ করছি, দেখো ভুল ভাল লিখি কিনা। আলফা টু আবার বিটা ওয়ান আছে এখানে, বিটা ওয়ান, তাহলে জি এফ প্রাইম আলফা টু বিটা টু জি জি প্রাইম। এবার এটা গুণ করবো আর সব মাইনাস হবে। তাহলে এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, এই দুটো থাকে। আলফা ওয়ান বিটা টু, এটা আর এটা এফ জি প্রাইমের টার্ম কমন নিচ্ছি, আর এটা আলফা টু বিটা ওয়ান, এখানে এফ জি প্রাইম করো, আর এখানে হচ্ছে আলফা টু বিটা ওয়ান, বিটা টু আলফা ওয়ান জি এফ প্রাইম। এটার এটা এক জিনিস না, এটা উল্টাটা, এখানে মাইনাস কমন নিলে এইরকম টার্মই হবে, এই টার্ম হবে। হ্যাঁ, এখানে যদি মাইনাস নাও দেখো, এখানে মাইনাস কমন নিলে এই টার্মটা এই টার্ম হয়ে যাবে। তার মানে আমরা আলফা ওয়ান বিটা টু আলফা টু বিটা ওয়ান কমন নিচ্ছি, এখানে থাকবে এফ জি প্রাইম আর এখানে থাকবে মাইনাস জি এফ প্রাইম। এটা হচ্ছে ডাব্লিউ ফাংশন অফ এক্স। তাহলে আমাদের হওয়ার কথা ছিল ডাব্লিউ ফাংশন অফ এক্স প্লাস এ সমান ডাব্লিউ ফাংশন অফ এক্স, তাহলে সামনে যে টার্মটা আছে সেটা অবশ্যই ওয়ান হতে হবে, তাহলেই এটা হবে। এটা চাইলে তুলনা করতে পারো, এটা আর এটা তুলনা করে, তো অত সমীকরণ নাম্বার দিতে চাচ্ছি না, অতএব এটা হবে ওয়ান। এই সমীকরণ আর এই সমীকরণ আমরা তুলনা করলে এই টার্মটা পাই ওয়ান।
এখন এই মানটা আমরা ওই যে বলছিলাম যে কিউ এর রাশিমালা নির্ণয় করব, কিউ এর রাশিমালা কত নাম্বার দিয়েছি, সেখানে এই টার্মটা আছে। কিউ এর সমীকরণ কোথায় গেল? এই যে 6 দেখো এই টার্মটা আছে, এটা 1। তাহলে আমরা 6 দিয়ে এই জায়গায় 1 বসাই দিলে কিউ এর একটু সিম্পল সমীকরণ পাবো, সেটা আমরা সমাধান করতে পারবো। এটা আমরা 6 বসাবো। আমি পরের পেজে যাচ্ছি। আর এরপরে যে ব্র্যাকেটের টার্মটা, তার মান তো 1 পেলাম। আচ্ছা, এখন এই সমীকরণের সমাধান। আচ্ছা, এটা কোন ফরম্যাটের সমীকরণ? এই ফরম্যাটের সমীকরণ এটা। আচ্ছা, এই সমীকরণের মূলগুলো কেমন হবে সেটা নির্ভর করে এই যে বি স্কয়ার মাইনাস 4ac, এটা 0-র চেয়ে বড় হবে না ছোট হবে। ঠিক আছে, তাহলে এই সমীকরণের জন্য বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা গ্রেটার দেন 0 হলে মূল একরকম হবে, লেস দেন 0 হলে মূল আরেক রকম হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা দুইটা কেস পাবো। এই যে ধরো এটা যদি তোমার গ্রেটার দেন 0 হয়, তার মানে বি স্কয়ার গ্রেটার দেন 4ac, হ্যাঁ। আর এটা যদি লেস দেন 0 হয়, তাহলে বি স্কয়ার লেস দেন 4ac হবে। তাহলে আমাদের এই সমীকরণ অনুযায়ী বি স্কয়ার মানে হচ্ছে α1 β2 হোল স্কয়ার। এটা যদি লেস দেন 4, আমাদের এর মানও 1, সির মানও 1। তবে আমাদের লেস দেন 4ac হলে কি হবে? মূলদ্বয় জটিল এবং যুগল। তাহলে আমরা ধরে নিচ্ছি একটা মূল, এটা তো কিউ এর সমীকরণ, এর একটা মূল Q1 e⁻i⁴ আর একটা মূল Q2, যেহেতু এটারই জটিল যুগল হতে হবে কাজে মাইনাস Q1 সাথে লগ ফাংশন সাই ফাংশন অফ এক্স ইকুয়াল টু ছিল এক্স এর জায়গায় এক্স প্লাস এ যদি বসাই, ইউকে ফাংশন অফ এক্স প্লাস এ মানে ইউকে ফাংশন অফ এক্স। এটা আগে লিখছি, একটু এটা একবারে লিখলে সমস্যা হতো না। এই টার্মটা হচ্ছে সাই ফাংশন অফ এক্স এর রেসিপিয়াল। তার মানে ব্লক ফাংশন থেকে আমাদের সমীকরণটা পাওয়া যায়। হ্যাঁ, তাহলে আমরা সমাধান করে বের করেছিলাম এইটা, আর ব্লক ফাংশনটা আবার থেকেও আমাদের সমীকরণটা পাওয়া যাচ্ছে। তার মানে আমাদের সমীকরণটা শ্রোডিঞ্জার সমীকরণের সমাধান। এটা কত নাম্বার যাবে? লাস্টে আমরা 8 দিছিলাম, তাহলে 9 এটা। কনক্লুশন, তাহলে যেহেতু ব্লক ফাংশনটা আমাদের সমীকরণ একই, কাজে নাই কি আছে এটা একটা শ্রোডিঞ্জার সমীকরণের 9 হচ্ছে একের শ্রোডিঞ্জার সমীকরণের সমাধান। ওকে।
এখন আবার কেস টুতে যাব। যদি আমাদের এই মূলটা 4ac-র চেয়ে বড় হয়, তাহলে এই যে এবি স্কোয়ার যদি 4ac-র চেয়ে বড় হয়, তাহলে মূলটাই হবে বাস্তব এবং উল্টো। বাবা, পরের পেজে যাব আমি। বি স্কোয়ার মানে α1 প্লাস β2 হোল স্কোয়ার গ্রেটার দেন 4ac। এখানে a1 c1। তাহলে একটা সমাধান q1, সেটা যদি e⁻μ হয়, আর একটা সমাধান হবে e⁻μ। তাহলে এটা কিন্তু বাস্তব টার্ম, আইএলএ নাই, আর এটার উল্টো হচ্ছে এটা। এটা দিলাম আমরা 10 নাম্বার। এখন এই সমীকরণ ব্লক ফাংশনের মতো কিনা সেটা আমরা টেস্টই করব না। কেন করব না? এই ফাংশন গুলো দেখো বাস্তব টার্ম, এগুলো জটিল রাশি না, তার মানে এগুলো তরঙ্গ রূপই প্রকাশ করে না, অর্থাৎ এগুলো সমাধান হিসেবে ঠিক, গাণিতিক ভাবে ঠিক, কিন্তু এগুলো ইলেকট্রনের তরঙ্গ ফাংশন হতে পারে না। ইলেকট্রনের তরঙ্গ ফাংশন তরঙ্গের যে সমীকরণ অপেক্ষক সেরকম হবে। আর আমরা এর আগে যেটা বের করেছিলাম, এই যে <4 এর জন্য, এক্ষেত্রে আমাদের এগুলো দেখো জটিল রাশি ছিল, এগুলো তরঙ্গ রূপ, এটা ইলেকট্রনের তরঙ্গ ফাংশন হতে পারে। কাজে আমরা টেস্ট করেছি এবং দেখেছি হ্যাঁ এটা ব্লক ফাংশনের মতো। এই যে ব্লক ফাংশনে দেখো প্লাস মাইনাস আইডি আছে। তাহলে প্রথম দফায় যে সমাধান পেলাম সেটা ব্লক ফাংশনের অনুরূপ, অর্থাৎ ওটা গাণিতিক ভাবে সঠিক, ইলেকট্রনের তরঙ্গ ফাংশন হিসাবেও সঠিক। আর 10-এ যে সমাধান পেলাম এটা গাণিতিক ভাবে ঠিক আছে, কিন্তু ইলেকট্রনের তরঙ্গ ফাংশন হিসাবে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা 2 সেট সমাধান পেয়েছি, ইলেকট্রনের জন্য নিষিদ্ধ। তাহলে অনুমোদিত তরঙ্গ ফাংশনটা ইলেকট্রনের অনুমোদিত অঞ্চল নির্দেশ করে, আর এই নিষিদ্ধ মূল যেগুলো সেগুলো ইলেকট্রনের যে নিষিদ্ধ অঞ্চল অর্থাৎ শক্তিপাক, সেই শক্তিপাকের কথা নির্দেশ করে। তার মানে ক্রিস্টালের মধ্যে যে ইলেকট্রন ঘোরাঘুরি করছে, 2 ধরনের শক্তি অঞ্চল সেখানে আছে, তার সমাধান তরঙ্গ রূপ। আর এক শক্তি অঞ্চলে সে তরঙ্গ রূপে থাকতে পারছি না, মানে ওই জায়গাটাই তাহলে শক্তিপাক, ওখানে ইলেকট্রন থাকতে যেখানে পারছে না ইলেকট্রন থাকতে। লেখো ইলেকট্রনের। তার মানে সামারি কি দাঁড়ালো? ইলেকট্রন ক্রিস্টালের মধ্যে চলছে, তার শক্তি প্রণালীতে কিছু আছে অনুমোদিত অঞ্চল, কিছু আছে নিষিদ্ধ অঞ্চল। এই লাস্টের লাইনটাও প্রশ্ন হতে পারে।
তার মানে ক্রিস্টালে দুটো করে ব্যান্ডের মাঝে নিষিদ্ধ শক্তি ভাগ আছে, সেটাও এই সমাধান থেকে জানা গেল। আচ্ছা, যদি শুধু সমাধান করতে বলে তাহলে আমাদের এই পর্যন্ত শেষ। আর এই সমাধানের ভৌত তাৎপর্য এইটা, অথবা সমাধান থেকে আমরা কি বুঝলাম, ফিজিক্সটা কি, সেটা এখানে।